হচ্ছে গিয়ে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো। ওরা ভুলে যায় জামাত যে ওদেরকে একেবারে পাছার কাপড় খুলে ন্যাংটা করে রাস্তায় ছেড়ে দেয় বারবার, এটা ওরা ভুলে যায়, এবারও ভুলে যায়। আজকে নাটোরে 4 জন ছাত্র দলের ক্যাডারকে অ্যারেস্ট করেছে আদালতের রায়ে জামিন নামঞ্জুর করে চাঁদাবাজির জন্য। তোরা যদি এতই সাধু সুফি চাঁদাবাজের বিরুদ্ধে হবি, তোদের সরকার তো এই যে এতগুলো জামাত এগুলো ধরা পড়লো চাঁদাতে, হান্নান মাসুদ থেকে শুরু করে সে গেল মব গুলাকে ধানমন্ডি থানা থেকে ছাড়াইতে, তাহলে এদেরকে কেন আরামসে ছেড়ে দিল? এই যে সাধারণ সাদা মাটা চোখে গাধা, একটা গাধাকে রাস্তা থেকে ধরে এনে যদি বলে, ও বোধহয় আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে কি হচ্ছে। এগুলো বিএনপি দেখে না, কেননা ওরা ওই যে প্রথম দিন থেকে ওরা আগে থেকে ভেবে আছে যে শেখ হাসিনাকে দৌড়াবে আর হচ্ছে গিয়ে ক্ষমতায় বসবে। তো সুতরাং আপনার এই প্রশ্নটা এটাই বলে যে ওরা চাঁদাবাজ, মব লিঞ্চিং এগুলোকে প্রতিষ্ঠা করে সমাজে প্রতিটা ঘরে ঘরে। আওয়ামী লীগের, আচ্ছা বাংলাদেশ স্বাধীন করেছে কে? জাতির পিতা বঙ্গবন্ধু। আওয়ামী লীগের জন্ম বলুন সেই 47-এর দেশভাগের পরে 49 থেকে ধরে আজকে পর্যন্ত ঠক বাজতে গাউজার শব্দটা নেগেটিভলি, আর আপনি ইতিবাচক ভাবে ধরলে বাংলাদেশে তৃণমূলে একজন শ্রমিক, একজন দিনমজুর, সে নারী বলুন পুরুষ বলুন, তারা তো বঙ্গবন্ধু প্রশ্নে, শেখ হাসিনা প্রশ্নে। আজকে দেখেন তো আমাদের সাবেক শিল্পমন্ত্রীকে, তিনি মারা যাওয়ার পরও হাতে হাত করা লাগানো, যে পাঁচবার নির্বাচিত জনপ্রতিনিধি। হ্যাঁ, তাহলে এই ধরনের জনপ্রতিনিধি শুধু নয়, সৎ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধাদেরকে সেপ্টেম্বরের 24 তারিখ 2024 গ্রেফতার করে ওনাকে একেবারে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে হাসপাতালে শেষ মুহূর্তে পাঠিয়ে হাসপাতালে মৃত্যু দেখিয়ে হাত কড়া দিয়ে তাকে জানাজার সংবাদ প্রচার করতে দেয়নি, কটায় জানাজা হবে সেটা প্রচার করতে দেয়নি, মাইকে কোনো জানাজার কথা বলতে দেয়নি। হাজার হাজার লোক স্রোতের মতো এসেছে। করেন দেখে অ্যারেস্ট, আপনার সিএমপি বলেন, এসএমপি বলেন, নাটোরের পুলিশ পাঠান তো দেখি। হ্যাডাম আছে নাকি কার ধরার? নাই তো। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে যাদেরকে বিশ্বাস করে, তাদের বিপদে আপদে তারা যাদেরকে পেয়েছে তাদের দিকেই যাবে। এখন আওয়ামী লীগের 35 জন ধরবে, আর হচ্ছে গিয়ে 10 জন নেশাখোর, আর হচ্ছে গিয়ে মাদক সেবী ধরবে। যতই টার্গেট দিক, যত কিছুই দিক, ওদের যে মেটিকিউলাস প্ল্যান, এথনিক ক্লিনজিং, খাগড়াছড়িতে মিথ্যা সত্যি কথা প্রচার করে ওখানে নানান রকম অপপ্রচার দিয়ে নিরীহ মানুষগুলোকে হামলা করলো, হত্যা করলো, 4 জনকে হত্যা করলো। একটা কন্যাকে, কিশোরী কন্যার বুকে নিয়ে বাবা কাঁদছে রক্তাক্ত, এইভাবে এই যে নির্বিচার এথনিক ক্লিনজিং চলছে। 71-এ যেটা শেষ করতে পারেনি সেটা এখন ওরা করতে চাইছে। ইউনূস এই যে বললেন আমাদেরকে, ভাই বললেন, শরীফ ভাই বললেন যে ইউনূস একটিও সত্যি কথা বলে না। আসলে আজন্মই তিনি, আমি আমার শাশুড়ির কথাটা তাই বলি, ওনার পাড়াতে, চট্টগ্রামে বক্সিরহাট এলাকায় ওনার পাড়াতে আমার শাশুড়িরাও ছিলেন, ওনারও শৈশবে। আমার শাশুড়ি বেঁচে নেই, মারা গেছেন উনি বেশ কবছর হলো। তো তিনি বলতেন, যখন নোবেল পেয়েছে ইউনূস তখনই বলেছিলেন, হ্যাঁ তিনি স্বশিক্ষিতা ছিলেন, প্রতিদিন পেপার পড়তেন, খবর দেখতেন, সংবাদ দেখতেন, খুবই সচেতন ছিলেন, যে এই ইউনূস তিনি কতটা দূরদর্শী ছিলেন তখনই বলেছিলেন যে তার এই যে একটা, তার বাবার একটা স্বর্ণের দোকান ছিল, ওই এলাকায় প্রচলিত ছিল সবচেয়ে জালিয়াত স্বর্ণকার ইউনূসের বাবার ওই সোনার দোকান। বলছে সেই লোকের ছেলে, এ তো ছোটকাল থেকে বাটপার, এ তো এখন কিসের পুরস্কার পেয়েছে এগুলো আমার তো জানার দরকার নাই, এই লোক তো ধ্বংস করে দেবে সব। আজকেও তিনি তাই করছেন। উনি যখন জাতিসংঘে বসে
এত কথা বলে, ইসরায়েলের বিরুদ্ধে ভেটো দিয়ে সবাই যখন বেরিয়ে যায় তখন বীর দর্পে বসে থাকে যে লোক, তারপরও তার পিছনে যারা যায় তাদেরকে কি বলা যায়? এই পুলিশগুলোকে কিভাবে ভয়ঙ্কর ভাবে নির্যাতন করে হত্যা করেছে। 28 সেপ্টেম্বর 2023 সালে যখন বিএনপি অফিসের ওরা অতর্কিত হামলা করলো, ইট দিয়ে থেতলে থেতলে পুলিশকে মাথায় থেতলে দিয়ে মেরেছে। আপনার মনে আছে লোচন, শরীফ ভাইয়েরও মনে থাকবে, আজীবন পুলিশ ওরা টার্গেট করেছে। লালবাগে যখন আপনার আমি যখন সাপ্তাহিক 2001 থেকে 5 জামাত বিএনপি ক্ষমতায়, তখনও লালবাগ এলাকার আপনার এই মুফতি আমিনের লোকজন জঙ্গি মিছিল করছে, জঙ্গি সমাবেশ করছে এবং ওরা জঙ্গি প্রশিক্ষণ এগুলো ধরেছে। সাধারণ তখন পুলিশ কয় টাকা বেতন পেত? 300 টাকায় বেতন পেত। ওরা ভাঙা টেম্পোতে করে যায়। একজন বয়স্ক পুলিশ ওরা তাড়া করেছে, পুলিশের হাতে তো সেই 303 রাইফেল। পুলিশ দৌড়তে গিয়ে একজন মধ্যবয়স্ক পুলিশ পারেননি, কিছুটা পিছিয়ে গেছিলেন। সেই পুলিশ অফিসারকে লালবাগের মসজিদের ভিতর ঢুকিয়ে রড ঢুকিয়ে এই কানে বের করেছিল পুলিশ, সেনাবাহিনী এবং কচুক্ষেত ওদের বরাবরের টার্গেট ছিল, বারবার হামলা করেছে। আজকে আবার পুলিশকেই ব্যবহার করছে। হ্যাঁ, তো সুতরাং এই যে তাদের নির্লজ্জ মিথ্যাচার এবং নির্বিচার হত্যাযজ্ঞে সবসময় আওয়ামী লীগ টার্গেট ছিল, থাকবেও। কেননা আওয়ামী লীগের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছে। আওয়ামী লীগের উপরের নেতাকর্মী বলুন আর তৃণমূলের নেতাকর্মী বলুন, সাধারণ মানুষ বলুন, আপনার তারা এত বেশি দেশপ্রেম, তাদের এতটা উজাড় করে দেশকে ভালোবাসে তারা, তাহলে তাদেরকে ধ্বংস করলে মনে করছে এরা তাহলে দেশটা ধ্বংস করতে পারছে খুব সহজে, যেটা একেবারে অলীক কল্পনা বলেন অথবা সোনার পাথর বাটি। সুমিয়া, ধন্যবাদ। আপনার আলোচনা থেকে আমি বুঝতে পারলাম যে কি কারণে সবসময় পুলিশ বলি বা অন্যান্য প্রশাসন যন্ত্র বলি আওয়ামী লীগকে টার্গেট করে এবং করে যাচ্ছে। আপনার কথার সূত্র ধরে আপনি বলছিলেন যে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মানুষ কিভাবে লাল সবুজের পাসপোর্ট পেয়েছে, সবুজ পাসপোর্ট পেয়েছে, সেটা নিয়ে বলছিলেন যে বাংলাদেশের মানুষ কিভাবে স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। শরীফ ভাই, আমি যেটা দেখছিলাম আজকে আপনার সাথে আমি একটু শেয়ার করি যে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা বন্ধ করে দিয়েছে ভারত, দুবাই এবং কাতার, এবং কঠোর শর্ত দিয়েছে হচ্ছে ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড, এবং এর মধ্যে আরো 20টির মতন দেশ বাংলাদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে, এবং বাংলাদেশের পাসপোর্ট পৃথিবীতে উইকেস্ট পাসপোর্টদের মধ্যে 7ম চলে গিয়েছে। এই যখন পরিস্থিতি, এই যখন অবস্থা, তখন এই যে অনবরত মিথ্যাচার করে যাচ্ছে, দেশ নাকি আমরা একটা গাজার মতন অবস্থা ছিল, সে নাকি এটাকে এখন সিঙ্গাপুর বানিয়ে ফেলছে, এরকম যে একটা আমরা ভাইব পাচ্ছি। আপনি এত সিনিয়র একজন সাংবাদিক, আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক, এই যে মিথ্যাচার, এই ধরনের মিথ্যাচার আপনি গত 53 বছর এবং 54 বছরে কখনো দেখেছেন, শুনেছেন বা জেনেছেন যে কোনো রাষ্ট্রীয় পর্যায়ের ব্যক্তি এই ধরনের মিথ্যাচার করে যাচ্ছে অনবরত? আপনার অভিজ্ঞতায় আছে এই ধরনের জিনিস? না, না, কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এইভাবে সরাসরি মানে অকপটে নির্বিচার ভাবে মিথ্যা কথা বলে যায়, এটা আমি আমার জীবনে দেখিনি। আমি তো আইয়ুব খানকে দেখছি, আইয়ুব খানের শাসন আমি দেখেছি, তারপরে ইয়াহিয়া খানের শাসন দেখলাম, তারপরে তো এলো দেশ স্বাধীন হলো বঙ্গবন্ধু, তারপরে বঙ্গবন্ধুকে তো আর বেশি দিন শাসন করতে দিল না স্বাধীনতা বিরোধীরা, তারপরে এলো সামরিক জান্তাও আসছে, কিন্তু সামরিক জিয়া, এরশাদ, এরা ওই ডকুমেন্ট রেখে কখনো মিথ্যে কথা বলেনি। এদের অনেক কারচুপি আছে, এদের অনেক ধ্রুবিসন্ধিমূলক প্ল্যান ছিল। জিয়া তো ঘোষণা করেই ছিল যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দি পলিটিশিয়ান। তো এরকম অনেক কিছু আছে। তো এরশাদের শুধু ওই ক্যালকুলেটর নিয়ে সে আর তার ওয়াইফের ব্যবসা করা ছাড়া আর তেমন কিছু পাওয়া যায় না। কিন্তু মিথ্যা একেবারে ডকুমেন্টারি রাষ্ট্রীয় পর্যায় থেকে মিথ্যা কথা বলা, এটার কোনো ডকুমেন্ট পাওয়া যায় না তেমন। তো ইউনূস যে মিথ্যাবাদী, এটা প্রথমে আমার বিশ্বাস হয়নি যে না, মিথ্যা তো হইতেই পারে না, সে তো তো পরে আস্তে আস্তে তার বিরুদ্ধে আমরা ভুলে গেছিলাম, তার বিরুদ্ধে যে আমি এখানে আমেরিকায় থাকা অবস্থাতেই আমি তার এই যে নোবেল প্রাইজটা পাওয়ার বিষয়ে এটা আমাদের কাছে কিছু খবর ছিল,
সেগুলোকে অনেক সময় মনে করেছি যে ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার অথবা অনেক কিছু। তো ইউনূস যে একজন নোবেল লরেট, তার যে মূল্যবোধ, তার যে ব্যক্তিত্ব, সে যে একটা, তার উপর সে একটা সরকার প্রধান হয়ে যখন একটা দেশের, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু কে অপমান করছে, তার মূর্তি ভাঙছে, তার সেই সময় সে কিন্তু একটা কথাও বলেনি। সে তার দায় সারার জন্য সে বলছে যে এটা তার একেবারে মোস্ট নন পলিটিক্যাল স্টেটমেন্ট, যে এটা তার মেয়ের অপকর্মের ফসল, শেখ হাসিনার অপকর্মের ফসল। এটা কোনো সরকার প্রধান বলতেই পারে না। একজন ক্রিমিনালকেও ধরে যে সে রাস্তার মানুষ শাস্তি দিতে পারে না, এই অধিকার পৃথিবীতে কাউকে কেউ দেয়নি। যা কিছু হবে আপনার কোর্টে আসতে হবে, আদালত আছে, বিচার হবে, জাজমেন্ট হবে। কিন্তু এটা শেখ হাসিনার ভুলের জন্য, আর আপনি তো জানেন যে বাবার ভুলের জন্য ছেলেকে কখনো পানিশমেন্ট দেওয়া হয় না, সেটা ইসলামেও আছে, সেটা সকল পৃথিবীর সকল আইনেই আছে, যে একজনের ভুলের জন্য আর একজনের শাস্তি দেওয়া হয় না। তো এই কথাটা উনি কেমনে বললেন? একজন নোবেল লরেট এইভাবে কথা বললে আমাকে তখন চিন্তা করতে হয় আসলেই কি সে নোবেল প্রাইজ পাইছে কিনা। বিবিসির সাথে সাক্ষাৎকারের সময় সে বলে, না, আইন শৃঙ্খলা তো সবই ঠিক আছে, যেখানে অহরহ মানুষ মরতেছে এবং মানুষের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একেবারে তখন একেবারে ফ্রম ব্যাড টু ওয়ার্স চলে গেছে, তো তারপরেও সে নির্বিকার ভাবে বলে যে না, আইন শৃঙ্খলা সব ঠিক আছে। এটা ইনিশিয়ালি ধরেন 1 মাসের ভিতরে সে বিবিসির সাথে একটা সাক্ষাৎকারে এরকম বলছে। তারপরে আরো বাংলাদেশের ধরুন 2-3 জন এডিটরের সাথে কথা বলছে। তো আমি 3 জন এডিটরের সাথে সাক্ষাৎকার তার দেখছি, সাংবাদিক তো, যে তার রাষ্ট্র প্রধানের বা সরকার প্রধানের সাক্ষাৎকার, এটা দেখতেই হয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো তাই দেখলাম সেখানেও সে যে আপনার আইন শৃঙ্খলার কথা বলতে গিয়ে বলে, তো না শুনলে আমি কি করব, মানে সে কি করবে, তার করার কি করবে সেটা সে বুঝে কোনো পাচ্ছে না। তো এরকম, তো এই ভদ্রলোকের যে ইয়েটা, তারপরে কি করলো সে সে যেমন রাজনীতিবিদ না, তেমন সে মিথ্যাবাদী, তেমন সে ইজ নট এ ডিপ্লোম্যাট। সে ক্ষমতা গ্রহণ করার সাথে সাথেই বললো যে 7 সিস্টার সমস্যায় পড়ে যাবে আমাদের সাথে যদি কোঅপারেশন না হয়, এই ধরনের একটা বক্তব্য সে প্রকাশ্যে দিল। এটা একটা প্রতিবেশীর সাথে যেখানে সবচেয়ে সুসম্পর্ক রাখা একেবারে ম্যান্ডেটরি, এট এনি কস্ট প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে হবে, অথবা তাকে ধ্বংস করার জন্য যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। তো তো কোনোটাই তো নাই, কিন্তু সম্পর্কটা সুসম্পর্ক রাখা। আমি এই কথাটা আমি কিন্তু সবসময় বলি যে মার্কেট খুঁজে পাওয়া, এখন এই বর্তমান বিশ্বে মার্কেট খুঁজে পাওয়ার জন্য মানুষ কত দূরে যায়, আর আমি চারিদিকে ঘেরা আছি 140 কোটি লোকের মার্কেটের ভিতরে ঘিরে বসে আছি। তো সেখানে আমি এই মার্কেটটাকে ট্যাপ করতে পারি না। সেটা কনফ্লিক্ট করলে এই মার্কেট পাওয়া যাবে না, কোঅপারেশন করলে মার্কেট পাওয়া যাবে। তো সেখানে একটা ভারতের সাথে, ভারত এই দেশটা স্বাধীন করে দিয়েছে, ভারতের সমর্থন ছাড়া তো এই দেশ স্বাধীন হতো না। আর এই দেশটাকে যদি ভারত নিতেই চাইতো, অ্যানেক্স করতে চাইতো, সরি আমার একটু ঠান্ডা লেগে গেছে, তো সিকিমের মতো, সিকিম তাও তারা কি ইলেকশনের মাধ্যমে সিকিমটা নিয়ে নিছে। আমি একটা কথা একটু স্মরণ করে দিতে চাই আপনাকে, শ্রীমতী গান্ধী বঙ্গবন্ধুর মুক্তির জন্য সারা পৃথিবী ঘুরে বেড়িয়েছেন। পরে যখন উনি দেখলেন যে এতে কাজ হবে না, উনি শি ওয়াজ নট স্যাটিসফাইড যে বঙ্গবন্ধুকে ফিরিয়ে আনা যাবে, তখন সে তার জীবনের সবচেয়ে এনিমি যে 7ম নৌবহর পাঠিয়ে, ওই 7ম নৌবহর এসে যদি যুদ্ধ করতো, রাশিয়া যদি না আসতো, তাহলে তো ভারতই ধ্বংস হয়ে যেত, ভারতের এক্সিস্টেন্সের প্রশ্ন এসে গেছিল। সেই এক্সিস্টেন্সের ঝুঁকি নিয়ে, যার কারণে ভারতের এক্সিস্টেন্স
ঝুঁকি, সেই আমেরিকার প্রেসিডেন্ট নিক্সনের কাছে গিয়ে সে শুধু হাতে পায়ে ধরে নাই, সে খুব আমরা খবর নিলাম যে খুব সিরিয়াসলি উনি ইয়া করছে, যে তাকে বলছে যে তুমি অন্তত তাই একটা লোকের লাইফটা তুমি সেভ করো। তো ভারতের মতো দেশ রিকোয়েস্ট করছে নিক্সনকে, আমেরিকার প্রেসিডেন্টকে, আর হেরে গেছে। তখন বঙ্গবন্ধু ফিরে না এলে কি হতো? 4টে গ্রুপ ছিল, আমি নাম বলবো না। 4 গ্রুপে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাজউদ্দিনের লিডারশিপ থাকতো না, একক লিডারশিপ থাকতো না। থাকতো মনি ভাই, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, সাথে আরো শেখ তোফায়েল আহমেদ, রাজ্জাক ভাইয়ের সাথে তোফায়েল আহমেদ, শেখ শহীদ, আর মনি ভাইয়ের সাথে তার যুবলীগ যাদের দিয়ে করছে তারা, সিরাজুল আলম খানের সাথে তো জাসদ ছিলই, এটা আপনারা সবাই জানেন। আর ওদিকে তাজউদ্দিন। তো চতুর্মুখী পঞ্চমুখী আক্রমণ শুরু হইতো, দ্বিধা দ্বন্দ্ব, যুদ্ধ আর হতো না, অথবা যুদ্ধে পাকিস্তান পরাজিত হলো, কিন্তু অন্তর্দ্বন্দ্ব লেগে থাকতো। তখন কি হতো? তখন এটা ভারত অ্যানেক্স করে নেওয়ার জন্য কি সবচেয়ে সহজ হতো না? শুধু বঙ্গবন্ধুকে ফেরত না আনলে। বঙ্গবন্ধুকে ফেরত আনার পরে কি হয়েছে? বাংলাদেশ তো স্বাধীন হলোই। স্বাধীন দেশের মাটিতে প্রথমে দাঁড়িয়েই তিনি ভারতীয় সৈন্য চলে যাওয়ার ব্যবস্থাটা করলেন। দ্বিতীয়বার ভারতের বাংলাদেশের স্বাধীনতা, এটা সবাই বলে, ইতিহাস বলে। তো এতে প্রমাণিত হয় আজ পর্যন্ত ভারতের বিরুদ্ধে এমন কোন শব্দ জামাত, বিএনপি থেকে শুরু করে আরো যারা খুচরো পার্টিগুলো আছে, তারা ভারতের বিরুদ্ধে যেসব প্রোপাগান্ডা করছে, ভারত কিন্তু কখনোই প্রভোগ করে নাই বা আমাদের সেই ব্যবহার করেনি। ভারত কিন্তু সহযোগিতা করে চলছে। তারা তাদের ব্যবসাটা তারা ঠিক মতো তারা করে চলছে, তাদের হেলথ কেয়ারটা আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করছে। আমাদের লোকরা তো হুমড়ি খেয়ে গিয়ে পড়ে, সেই পশ্চিম বাংলা থেকে শুরু করে চেন্নাই, ভেলোর টেলোর সব জায়গায় চলে যায় চিকিৎসার জন্য। তো ভারত যদি এটা নিতে চায়, এটা অজুহাত, এই যে অনেক অজুহাত আছে, অনেক ভাবে এটা করা যায়। ভারত যে বাংলাদেশকে কখনোই নিতে চায় না, বন্ধু হিসেবেই দেখতে চায়, এই কথাটা বোঝে না শুধু যারা স্বাধীনতা বিরোধী। এ পর্যন্ত আপনি আমাদের এই 54 বছরের ইতিহাস লক্ষ্য করেন, তাদের জেস্টার, তাদের ব্যবহার, তারা যে ভাষায় আমাদের সাথে কথা বলে, তারা তো কখনো ঔদ্ধত্য দেখায় না। একমাত্র ব্যবসায়ী এবং ডিপ্লোম্যাট। ভারতের ব্যবসায়ীরা কিন্তু তাদের ব্যবসাটা ভালো করে বোঝার চেষ্টা করে, তারা প্রফিট করতে চায়। ডিপ্লোম্যাটরা তারা জিততে চায়, তারা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারা কখনোই কম্প্রোমাইজ করে না। আমাদের এরা করবে না কেন? বাংলাদেশের কোন সচিবকে কেনা যায় না, আর ভারতের আপনি একজন সচিবকেও কিনতে পারবেন না। শিখতে হয় মানুষ। একটা এত বড় দেশ, তার পাশে দাঁড়িয়ে আমি যদি একটা প্রোডাক্ট 140 কোটি লোকে খাওয়াইতে পারি, তাহলে তো 10টা বাংলাদেশ বেঁচে যায়। তো মাথার ভিতরে যে কোঅপারেশন, ব্যবসা বাণিজ্য, সুসম্পর্ক তৈরি করা, সুসম্পর্ক তৈরি করতে তো বন্দুক, বুলেট কিনা লাগে না, এত খরচ লাগে না, যান জীবন যায় না। যুদ্ধ মানেই তো জীবন, যুদ্ধ মানেই রক্তপাত। এই কথাটা যারা না বোঝে, তারা বাংলাদেশ চায় না, তারা স্বাধীনতা বিরোধী। তো আমাদের কিছু করার নেই। এই যে 5ই আগস্টের যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু পুরো স্বাধীনতা বিরোধীদের এটা সন্ত্রাসী আক্রমণ, বিদেশি চক্রান্তের মাধ্যমে সন্ত্রাসবাদ, জঙ্গি, জিহাদিরা তারা এই সুযোগটা পেয়ে শেখ হাসিনার গভর্নমেন্টকে, বিএনপির মতো এত বড় সংগঠন 15 বছর পর্যন্ত কিচ্ছু করতে পারেনি। ডেমোক্রেটিক ওয়েতেই কিচ্ছু করা যায়নি। আর এই 3 জন, ওই যে কিশোর গ্যাং, সন্ত্রাসী, টোকাই, এরা কয়েকটা রাইফেল বন্দুক নিয়ে একটা মেয়ে বোরকা পরে নামলো, আর শেখ হাসিনার উৎখাত হয়ে গেল। ওয়াকারুজ্জামান যদি মিসলিড না হইতো ভলকার টুর্কের কথায়, ভলকার টুর্ক তো নিজেই বলে দিছে
সেও বিবিসির সাথে সাক্ষাৎকারে বলছে যে আমি বাংলাদেশের সেনাপ্রধানকে বলছি যে তোমরা এই আন্দোলন হচ্ছে, আন্দোলনকারীদের উপরে গুলি চালালে আমরা তোমাদেরকে ইয়াতে নিব না, তোমার জাতিসংঘে তোমার যাওয়া সমস্যা হয়ে যাবে। তো কোরআন শরীফ হাতে নিয়ে শপথ নিয়ে যখন সেনাপ্রধান হয়, তখনও প্রথম চাকরির সময় একবার কোরআন শরীফ হাতে করে শপথ নিতে হয়, আবার সেনাপ্রধান হওয়ার সময় আবার ফার্দার তাকে শপথ নিতে হয় যে দেশ মানে রিপাবলিক এবং প্রেসিডেন্ট অফ দি রিপাবলিক মানে সরকার প্রধান, এদের জনগণ এই তিনটের নিরাপত্তার জন্য প্রয়োজন বোধে আমার জীবন বাজি রেখে, আমার জীবন দিয়ে হলেও আমি এদেরকে রক্ষা করব, এই শপথ নিতে হয়। তো এই শপথ জিয়াউর রহমানও ব্রিজ করছে, ওয়াকারুজ্জামানও ব্রিজ করছে। রাষ্ট্রের সাথে, দেশের সাথে, জনগণের সাথে তারা বিট্রে করছে। করার ফলে শেখ হাসিনা যেভাবে গ্রাসরুট লেভেলে চলে গেছে, তার ওয়েলফেয়ার প্রোগ্রাম গুলো 41টা, যদি নারী শিশুদের জন্য 41টা প্রোগ্রাম আছে। তারপরে ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য আপনার যে ফাইন্যান্স আছে, যেখানে কোলাটারাল সিকিউরিটি দেওয়া লাগে না, ট্রেনিং এর ব্যবস্থা আছে। একেবারে বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন মানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সে খালেদা জিয়া প্রধানমন্ত্রী, ওইটা উনি মিন করেন নাই। উনি মিন করছে একেবারে বাচ্চা শিশু, বস্তিতে যে নারী আছে সে নারীকেও তার একটা আপলিফটমেন্ট দরকার আছে। বস্তিতে যে বাচ্চা আছে সে বাচ্চারও প্রত্যেক মাসে 600 টাকা তার মায়ের মোবাইলে পৌঁছে যাওয়ার দরকার আছে। তো এই যে কাজগুলো করছে, এই জন্য আজকে শেখ হাসিনার জন্য মানুষ কাঁদে কেন? রাস্তায় রাস্তায় মানুষ কাঁদে। ওই স্কুলের উপরে যখন বাস প্লেন ক্র্যাশ করলো, তখন কিশোর বাচ্চাদেরকে আমরা দেখেছি যে আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি, আমরা চাঁদা তুলে তাকে প্লেনের টিকিট কেটে নিয়ে আসবো। এই কথা ইনুস শুনে নেই, ইনুস দেখে নেই এগুলো। তখন সে মিটিং করে হি হি করে হাসছিল, সে ছবিও আমি দেখছি। তো ইনুস যে কি জিনিস এটা বুঝতে, এটা খুব কঠিন কাজ না, এটা বোঝা, তাকে বোঝার কোনো সমস্যাই না। শরীফ ভাই, আপনার প্রাণবন্ত আলোচনা শুনলাম। আমি সুমি আপার কাছে একটু ফিরে যাচ্ছি। সুমি আপা, আমি বলছিলাম যে পাসপোর্টের কিন্তু আমাদের রেটিং সাংঘাতিক ভাবে কমে গিয়েছে। আমাদের 3টা দেশে পর্যটক ভিসা বন্ধ হয়ে গিয়েছে এবং 20টা দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। এরকম যখন পরিস্থিতি, আমি একটা নিউজ দেখলাম সুমি আপা, যে আমাদের যেই ব্যান্ড শিল্পী আছেন জেমস, তার একটা কনসার্ট মেহেরপুরে বাতিল হয়ে গিয়েছে, স্থগিত ঘোষণা করা হয়েছে। এবং এরই মধ্যে কিন্তু আরেকটা সংবাদ দেখলাম যে পাকিস্তানের একজন গায়ক, সঙ্গীত শিল্পী, তার নাম হচ্ছে গিয়ে আলী আজম, সে আমার দেশে আসছে। আমার দেশের শিল্পীদের কনসার্ট বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু পাকিস্তানের গায়ক বাংলাদেশে আসছে। এই যে শিল্প সংস্কৃতির উপরে এই যে একটা আঘাত ইউনূসের, এটা কেন? আমাদেরকে প্রথম থেকে সে তার আমাদের শিল্প সংস্কৃতি, ঐতিহ্য, ধর্ম সবকিছুর উপরে এই ধরনের আগ্রাসন সে কেন চালাচ্ছে? এটা কি পশ্চিমা শক্তিদের যেই প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী সে কাজ করছে, না সে জীবনের প্রথম থেকে সে বাংলাদেশের মানুষের প্রতি এক ধরনের বিদ্বেষ লালন করে? একদম ঠিক বলেছেন লোচন, অনেক ধন্যবাদ। একদম ঠিক, যথার্থ আপনার পর্যবেক্ষণ। কেন বলছি আমি যখন 21 টেলিভিশনে, তখন আমাকে 21 টেলিভিশনের বর্তমান চেয়ারম্যান আব্দুল সালাম স্যার হঠাৎ আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন ইউনূসের নোবেল নিয়ে যখন প্রশ্ন উঠলো 2008-এ তখন, এবং তিনি জোবরা গ্রামে সুফিয়া বলে যাকে দিয়ে তিনি নোবেল নিয়েছেন, সে যে সুফিয়া নয়। এই আলোচনাগুলোতে তিনি আমাকে বলেছিলেন, তুমি চট্টগ্রামের, তুমি যাও হাটহাজারী জোবরাতে দেখে এসো ঘটনা কি। তখন আমি ক্যামেরা নিয়ে, তখন আমার যে রিপোর্টটা আমি পেয়েছিলাম, আপাদ মস্তক জালিয়াতি এই লোকটা, এবং কখনো বাংলাদেশ, বাঙালি সংস্কৃতি, তার মধ্যে যে বিদ্বেষ, তিনি মানে আপাদমস্তক একটা মানে ভণ্ড একটা লোক। যে ভণ্ডদেরও একটা বোধ হয় স্ট্যাটাস থাকে,
কিন্তু তিনি এতটাই নির্লজ্জতা তার। অন্ধ হলে তো প্রলয় বন্ধ থাকবে না। তিনি কেন বুঝতে পারছেন না তিনি একটা রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে এসে রাষ্ট্র ক্ষমতার যে চেয়ারে বসেছেন সারা পৃথিবী দেখছে। আজকে কেন ভারতের পশ্চিমবঙ্গে অসুরকে প্রতিকৃতি করা হলো ইউনূসের, যে ওদের মধ্যে সারা একটা সময় না, অল্প কদিন আগেও ইউনূস ক্ষমতায় বসার আগেও তার পক্ষে পুরো ভারত ছিল। কেননা তার যে বইগুলো তিনি এবং গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, ভারতের বন্ধন ব্যাংক, এদের একটা লিয়াজও আছে। ভারতের বন্ধন ব্যাংকের চন্দ্রশেখর ঘোষ তিনি আগে চাকরি করতেন ব্র্যাক ব্যাংকে, যে কারণে তার সঙ্গে খুবই দহরম মহরম ছিল, এবং তিনি ওদেরকে এনে 5 স্টার হোটেলে রেখে ফজলে হাসান আবেদার ইউনূসকে এনে ভারতে তার অবস্থানটাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তিনি একটা শক্তিশালী ভূমিকা রেখেছেন। কিন্তু তিনি বন্ধন ব্যাংকের চন্দ্রশেখর ঘোষ জানেন ব্র্যাক এবং আপনার গ্রামীণ ব্যাংক মাইক্রো ক্রেডিট নিয়ে কি পরিমাণ ভয়ঙ্কর রকমের হত্যাযজ্ঞ, একরকম আমি বলবো, দরিদ্র নারীদেরকে ঋণ দেওয়ার নামে তাদেরকে আত্মহত্যায় প্ররোচিত করে বাধ্য করা আত্মহত্যার দিকে, সেই বিষয়গুলো তো কম বেশি সকলেই জানে এবং তিনিও জানতেন। তারপরও যেহেতু তিনি বন্ধন ব্যাংকে তার প্রতিষ্ঠাতে, তিনি তো যথেষ্ট নিয়ম মেনেই ভারতে সেই প্রতিষ্ঠা করেছেন, কিন্তু আপনার এই ভারতের তার যে প্রভাবটা জিরো না, শুধু মাইনাসের জায়গায় নেমে এসছে। কেননা তিনি যা যা করছেন, যা যা বলছেন, বাংলাদেশে একটি নিরীহ মানুষের, এই যে পরশুর আগের দিন একটা ছেলেকে হত্যা করা হলো, একটা লাশ পাওয়া গেল, ছেলেটার বাবা আওয়ামী লীগ করেন তাই বলে। আরে একটা মানুষ আওয়ামী লীগ করেন মানে আপনি তো ঘরে ঘরে খুঁজতে গেলে যতই নানান রকম কাফেলাতে নানান রকম মানুষ যাক, কিন্তু সত্যি কথা বলতে কি ওরা যখন মঙ্গা পীড়িত বাংলাদেশ থেকে একটি সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ উন্নীত হয়েছে, তারা জানে কার জন্য হয়েছে। পাসপোর্ট কোন জায়গায় নিয়ে গেছিলেন পাসপোর্টকে? আমাদের মেশিন রিডেবল পাসপোর্ট, এই যে মেশিন রিডেবল পাসপোর্টের জায়গায় উন্নীত করা শেখ হাসিনা। এই যে একটু আগে শরীফ ভাই বললেন যে 41টা প্রজেক্টে, ওয়েলফেয়ার প্রজেক্টে নারীদেরকে, বাংলাদেশে কখনো ডিসি নারী হবে, বাংলাদেশে স্পিকার নারী হবে, পৃথিবীর কটা দেশে স্পিকার নারী আছে? এখনো আমেরিকা, ইউরোপে এখনো নারীদের ব্যাপারে যথেষ্ট রেস্ট্রিকশন আছে ভোটের ব্যাপারে। এখনো আমেরিকাতে, খোদ ইউএসএ তেই নারী প্রধানমন্ত্রী নেবার ব্যাপারে, ভোট দিয়ে জিতিয়ে আনার ব্যাপারে এখনো যথেষ্ট তাদের মধ্যে লিমিটেশনস আছে। সেই জায়গায় বাংলাদেশে নারী বান্ধব পরিবেশ করতে তৃণমূল থেকে উপর পর্যন্ত আইন করে, নিয়ম করে, তিনি বিভিন্ন রুলস জারি করে, ওসি নারী, পুলিশে নারী, ওই যে বেগম রোকেয়া বলে গিয়েছিলেন আমি উকিল হইব, ব্যারিস্টার হইব, জজ হইব, হ্যাঁ, সেই যে তার সুলতানার স্বপ্ন, আজকে ইউনিসেফও স্বীকৃতি দিয়েছে যে তিনি কবেকার কতটা দূরদর্শী হলে সেই সুলতানাস ড্রিম তিনি নিজেই ইংরেজিতে লিখেছিলেন এবং সেটা ধারণ করেছেন বলেই শেখ হাসিনা তিনি মননে, চিন্তায়, বিশ্বাসে ধারণ করেছেন নারী মানুষ। নারীকে মানুষের মর্যাদা দিতে হলে, তাকে সেই জায়গায় প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে আইনগুলো সংশোধন করা এবং কিছু বাধ্যতামূলক ভাবে, বাংলাদেশের প্রতিটি কমিটিতে একজন নারী সদস্য বাধ্যতামূলক করেছেন। এবং তিনি জানেন যে একটি সমাজ উন্নত হতে হলে, সভ্য হতে হলে নারীর প্রতি সম্মান দেওয়ার কোনো বিকল্প নেই। যে সব, এই যে আজকে প্রথম দিন থেকে, এই যে আপনি বলেন তো লোচন, এনসিপির যে নারীরা, এতগুলো অভিনেত্রী, এতগুলো শিল্পীর ঢল নেমেছিল, কোথায় তার আজকে? কোথায়? হ্যাঁ, তাদের আঁচল ধরে টানে, তাদের জামা ধরে টানে, তাদের এখানে এটা করছে, তাদের এখানে এটা করছে, নাম নিলাম না তাদের আমি। হ্যাঁ, আর সেই জায়গায় তাসনিম জারাকে নিউ ইয়র্কে সম্মানের সাথে সরিয়ে দিল ছাত্রলীগের, আওয়ামী লীগের নেতা কর্মীরা, তারা বলল না। তাহলে এই যে নারীর প্রতি সম্মান বোধটা চিন্তায়, মানসিকতায়, আদর্শিক
ভাবনায় লালন করার যে জায়গাটা, সেটা সকলেই করতে পারে অথবা ধারণ করতে পারে। কেবলমাত্র ইউনূস এবং তার গং, এই যে পাকিস্তান, এই যে ঘাতকেরা, জারদ সন্তানেরা, ৭১-এর এই জারদ সন্তানের ধারক বাহকেরা, তারা সেটা কল্পনাই করতে পারে না। যে কারণে মসজিদে এখনো শিশুদেরকে, কন্যা শিশুর লাশ পাওয়া যাচ্ছে, ধর্ষণ করছে প্রতিটা মাদ্রাসাতে, শিশুদেরকে, কিশোরদেরকে বলাৎকার করা হচ্ছে। সেগুলো নিয়ে একটা কথা না, একটা ব্যবস্থাও তো নেওয়া হচ্ছে না ওদের বিরুদ্ধে। সেই জায়গায় আমি বলছি, লোচন আপনি চমৎকার বলেছেন, তার প্রচন্ড রকম বিদ্বেষ নিজের দেশে। আমি কবি আব্দুল কাদিরের নামটা এই মুহূর্তে ভুল হয়ে গেল, তিনি যে মধ্যযুগের কবি, নামটা এই মুহূর্তে আসছে না, যিনি বলেছেন যে যেসবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসবে কাহার জন্ম নির্ণয় ন জানি। হ্যাঁ, আলাওলের সভার কবি। তাহলে ইউনূস এবং তার শাগরেদরা এই যে অবৈধ সরকারের এই যে পথে পথে ধরে ধরে চুল কেটে দিচ্ছে, দাড়ি কেটে দিচ্ছে, আরে বেটা তোর চুল তোর দাড়ি তুই কাট না আগে। অসুরের দাড়ি কেটে দিচ্ছে, অসুরের মূর্তির দাড়ি কেটে মুখোশ পরিয়ে দিচ্ছে। মানে মস্তিষ্কে পচন ধরলে, বিকৃতি হলে মানুষ কোথায় নামতে পারে? একটা ধর্ম পালন করছে, কই আপনারা যখন ভারতে এই যে আপনি ভাই শরীফ ভাই যেটা বলছিলেন, চিকেন নেক দখল করবে, সেভেন সিস্টার দখল করবে, আরে আপনার শুধুমাত্র দিল্লির জনসাধারণ, দিল্লির পপুলেশন 60, আপনার হচ্ছে গিয়ে 16 কোটি, বাংলাদেশের জনগণের প্রায় সমসাময়িক দিল্লির জনসংখ্যা। আর সেই দেশ দখল করার কথা যে বলে, অধ্যত্ত বলেন, আর হচ্ছে গিয়ে ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখা বলেন বা দুঃস্বপ্ন দেখা বলেন, যে নিকটতম প্রতিবেশী, বন্ধু প্রতিম নয়, বন্ধু সুরক্ষা প্রতিটা ক্ষেত্রে এখনো তো আপনার চাল যাচ্ছে, এখনো আপনার পাট থেকে শুরু করে আপনার বাণিজ্যিক 45টা দেশে ভারতের বন্দর ব্যবহার করে, বিমানবন্দর ব্যবহার করে যে যেত, সেটা বন্ধ করে দিয়েছে। এখন কি হচ্ছে? নাসা গ্রুপের 16টি কারখানা বন্ধ হয়ে গেছে। তাহলে এতগুলো লক্ষ লক্ষ বেকার হয়ে গেছে। শিল্প কারখানা, গার্মেন্টস শিল্প, আমার ছোটকালের বন্ধু একটি বড় কোম্পানিতে আছে, এরকম কয়েকজন আছে, তারা প্রত্যেকে বলছে আমাদের চাকরি তো নাই। এখন যে অবস্থা হচ্ছে, বাংলাদেশের যে গার্মেন্টস শিল্প, সেটাই ধ্বংস করে সব প্রতিটা ক্ষেত্রে। আপনি গাজী গ্রুপের, আপনার গাজীর বিরুদ্ধে যে তিনি বলছিলেন একটু আগে শরীফ ভাই, যে পিতার ভুলে কন্যাকে শাস্তি। পিতার ভুল মানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোমাদেরকে একটা মাটি দিয়েছে, স্বাধীন মাটি দিয়েছে, স্বাধীন পতাকা দিয়েছে, আইডেন্টিটি দিয়েছে। এই যে প্রবাসীদের মাথা উঁচু করে দাঁড়াবার একটা সময় পর্যন্ত বাংলাদেশ শব্দটা কথা আমি বাংলাদেশে বলা যেত না, ইন্ডিয়ান, ও ইউ আর ইন্ডিয়ান, এটা বলতে হতো। শেখ হাসিনা দায়িত্ব নেবার পর ক্রিকেটের ক্ষেত্র থেকে শুরু করে ফুটবল, ক্রিকেট, বাণিজ্য, প্রতিটা শিল্প এবং হচ্ছে গিয়ে কালচারাল সেক্টর, প্রতিটা সেক্টরে বাংলাদেশ পৃথিবীর উপর মাথা উঁচু করে দেখিয়েছে। সবাই বলে যে উই আর প্রাউড ফর বাংলাদেশ। সেই বাংলাদেশকে আজকে পাসপোর্টের আপনার স্ট্যান্ডার্ড নিচে নামিয়ে দিয়েছে, মানুষের স্ট্যান্ডার্ড নামিয়ে দিয়েছে, আজকে অনেক দেশে নিষিদ্ধ হয়ে গেছে। আর পাকিস্তানের শিল্পী আনছে বাংলাদেশে, পাকিস্তানের শিল্পীরাও তো পাকিস্তানে বিতাড়িত হয়ে ইন্ডিয়াতে আশ্রয় নিচ্ছে। অনেক পাকিস্তানি শিল্পী ভারতে আছে। সুতরাং বাংলাদেশে মঞ্চ নাটক বন্ধ, বাংলাদেশে সিনেমা বন্ধ, বাংলাদেশে সিনেমা হল বন্ধ, বাংলাদেশে দুর্গাপূজা বন্ধ, সব কালচারাল প্র্যাকটিস বন্ধ। বাংলাদেশে আদিবাসী, বাংলাদেশে জুম জনগণ, তাদের সব কিছু বন্ধ, খাওয়া দাওয়া, বাজার সাজার সব বন্ধ। তারা ফসল ফলাবে, ওগুলো দখল করে নিয়ে যাবে কারা? সেটেলাররা। এই সেটেলারদেরকে কারা বসিয়েছে? সেই জিয়াউর রহমান, যার কথা শরীফ ভাই বলেছিলেন যে আই উইল মেক পলিটিক্স কমপ্লিকেটেড অর সামথিং লাইক দিস।
সে সেটেলারদেরকে, আমি একটা লাইন বলে শেষ করছি, যে সেটেলারদেরকে সেই কুমিল্লা, নোয়াখালী বিভিন্ন জায়গায় ভূমিহীন নদী ভাঙা মানুষকে নিয়ে পাহাড়ের মতো জায়গায় গিয়ে সেটেল করেছিল, যেখানে পাহাড়ি জুম জনগণের ফসলগুলো ওরা কেটে কেটে নিয়ে যেত, কারণ পাহাড়ের মানুষ ওরা নয়। সে পাহাড় কেটে জিয়ানগর 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 করা হয়েছে, এবং ওদের মন্দির ভেঙে ওখানে মসজিদ করে করে তাদেরকে কাটার, খুন করার, উচ্ছেদ করার ব্যবস্থা করেছে। সেই এথনিক ক্লিনজিং আজকে চূড়ান্ত জায়গায় আছে। আজকে আমাদের একাত্ম হওয়ার কোনো বিকল্প নেই। ধন্যবাদ সুমি আপা। আমি আপনার কথা এবং শরীফ ভাইয়ের কথা, শরীফ ভাই বলছিলেন যে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক, আমি প্রত্যেক অনুষ্ঠানে একটা কথা বলি এই ধরনের প্রসঙ্গ উঠলে, যে রিজিওনাল ইন্টিগ্রেশন, আপনি যখন ছোট দেশ হিসেবে বড় দেশের পেটের মধ্যে থাকবেন তখন হচ্ছে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে আপনাকে টিকে থাকতে হবে। সেটা ইউনূসও বুঝে দেখেই কিন্তু সে দেখেন ইলিশ মাছ পাঠিয়েছে, আম পাঠিয়েছে, এবং দর্শক শ্রোতারা হয়তো জানেন না 500 মেট্রিক টন যে চিনি গুঁড়া চাল পাঠানো হয়েছে পূজা উপলক্ষে। তো সেগুলো সবই বুঝে, কিন্তু তার রাজনীতিটা তো বজায় রাখতে হবে। তার তো কোনো রাজনৈতিক দল নেই, তার রাজনৈতিক দল হিসেবে কোনো ফুটিং নেই, তার কিছুই নেই, তার কিছু পোষা মব সন্ত্রাসী আছে, তো তাদেরকে দিয়ে তার রাজনীতি চলে না। সেজন্য ভারত বিরোধী একটা যে রাজনীতি সেটা তাদের চালাতেই হয়। এবং শরীফ ভাইয়ের সাথে আমি আসছি, তার আগে আমি দর্শক শ্রোতাদেরকে একটু একটা ইনফরমেশন দিতে চাই, যে এটা কিন্তু বাংলাদেশের প্রায় কণ্ঠরোধ হওয়া সংবাদপত্রের থেকে আমি নিয়েছি, আমি নিজের কোনো বলা জিনিস না। শিশু নির্যাতন 75% বেড়েছে, এটা গত 6 মাসের ডাটা, জানুয়ারি থেকে জুলাইয়ের ডাটা, এবং 306 জন শিশু ধর্ষিত হয়েছে। শিশু ধর্ষিত হয়েছে, এখানে কিন্তু কিশোরী এবং অন্য নারীরা অন্তর্ভুক্ত না। 75% নির্যাতন বেড়ে গেছে। এই হচ্ছে গিয়ে বর্তমানে কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি। শরীফ ভাই, আমরা অনেক গম্ভীর বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা একটা স্ট্র্যাটেজি দেখেছি প্রথম থেকে, যে আমাদেরকে বিভিন্ন, আমরা যারা অনলাইন অ্যাক্টিভিজম করি বা আমরা বিদেশ থেকে দেশের খবর রাখি, তাদেরকে বিভিন্ন অপ্রাসঙ্গিক জিনিসপত্র দেওয়া হয় ইউনূসের বাহিনী থেকে, আমরা সেগুলো নিয়ে ব্যস্ত থাকি এবং এর ভেতরে কিন্তু বড় বড় কাজগুলো হয়ে যায়। সেরকম একটা প্রসঙ্গ আমরা দেখতে পেলাম যে জামাতের একজন নেতা, আমি তাকে চিনিও না, তার কখনো নামও শুনিনি, এখন মিডিয়াগুলো এইসব ভুইফুল লোককে এনে টিআরপি বাড়ানোর চেষ্টা করে। সে বলছে জামাত ক্ষমতায় গেলে মেয়েরা মেয়েদের সামনে নাচবে, সে ধরনের একটা বক্তব্য দিয়েছে। এখন এই যে পাকিস্তানি গায়ক নিয়ে আসছে, সেখানে কি গান শুনতে শুধু ছেলেরা যাবে না মেয়েরাও যাবে? জামাতের এই ধরনের বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার কাহিনীটা কি শরীফ ভাই? জামাতের বিষয়টা আমার মনে হয় যে যারা 70-এর পরে যারা জন্মেছে তাদের একটু হয়তো দেরি হয়েছে জানতে, কিন্তু স্বাধীনতা যুদ্ধ চলাকালে যারা মোটামুটি বুঝমান তারা জামাত সম্পর্কে জানে। জামাতের শুরুটা এটা তো ইয়ার জন্য, মওদুদির জন্য। মওদুদি একে কাফের উপাধিও দেওয়া হয়েছে এবং তার ফাঁসি হয়েছে ইয়াতে পাকিস্তানে। সে ব্রিটিশের সহযোগিতা করতেছিল পাকিস্তান বিরোধী, অথবা যদিও পাকিস্তান এবং ভারত ভাঙার বিরুদ্ধে আমিও, যে যদি আমি এক কথা এটা বলে রাখি যে আমার ইয়া ছিল যে সুভাষ বোসের ওই নীতি, আমি দুইটা তার নীতিটা আমি পছন্দ করি। সে অখণ্ড ভারত, যেমন যদি ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া হতো, সেটা আমেরিকা এবং আরো বড় যারা আছে তাদের সাথে কোনো অবস্থাতেই পিছিয়ে থাকতো না। আর সুভাষ বোসের আর একটা নীতি আমি একেবারে মনে প্রাণে আমি আজও লালন করি, যে তোমার এক গালে যদি কেউ 1 থাপ্পড় দেয়, তুমি তার 2 গালে 4 থাপ্পড় দাও। তো গ্রেনেড হামলা করার পরে বিএনপি, আমি যদি ক্ষমতায় থাকতাম বা আমি যদি আওয়ামী লীগের, এটা বিএনপির ওরা রেকর্ড করে রাখতে পারে, আমি যদি আওয়ামী লীগের নেতৃত্বে থাকতাম অথবা সরকারে থাকতাম, কোন অবস্থাতেই বিএনপিকে আমি জনসভা করার অধিকার দিতাম না। আমি তার এক জনসভায় 100টা গ্রেনেড মেরে আমি একেবারে তছনছ করে দিতাম, 4 থাপ্পড় দিতাম 2 গালে। শেখ হাসিনা কি করছে? 10টা জনসভা করতে দিছে বিভিন্ন বিভাগে। তো তারপরে যা হওয়ার তাই হয়েছে। আপনি যদি দৈত্যকে আপনি যদি বোতলের ভেতর থেকে বাই করে দেন, তাহলে সে কি করে? যা করার তাই করে। তো এরপরে তো আর সরকার পরিচালনা শান্তিপূর্ণ ভাবে আইন শৃঙ্খলা রক্ষা করে আপনি দেশ চালাতে পারবেন না। তারপরে বিএনপি এবং জামাত,
এরা কি করে নাই? বিএনপিতেও আপনার সন্ত্রাসী গ্রুপ আছে, যারা আন্তর্জাতিক আল কায়দার অ্যাফিলিয়েটেড সন্ত্রাসীরা বিএনপিতে আছে। জামাতে তো আছে, জামাত হচ্ছে এই পাকিস্তানের পরেই হচ্ছে ব্রিডিং গ্রাউন্ড হচ্ছে জামাত বাংলাদেশে জঙ্গি তৈরি করা। তো এই জামাত এরা মজ্জাগত ভাবে এরা হচ্ছে যে সেলফ সেলফ ডিস্ট্রাকটিভ বলা চলে, যে ওদের ভিতরে আমার মনে হয় কোনো সেন্সও কাজ করে না। ধরুন মানুষ তো ভুল করতে পারে, তারপর আবার শুধরাতেও পারে। তারা পাকিস্তানের পক্ষে গেল, কিন্তু যখন দেখলো নারী নির্যাতন করছে, যে নির্বিচারে মানুষ হত্যা করছে, বাড়ি ঘর একের পর এক জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিচ্ছে, তখন তো তারা ফিরতে পারতো, কিন্তু তারা ফেরে নেই। শেষ মুহূর্তে তারা তাদের শিক্ষকদেরকেও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী যারা আমাদের গর্বিত বুদ্ধিজীবী, তাদেরকে ধরে নিয়ে পাকিস্তান আর্মির কাছে দিছে, অথবা নিজেরা ওই বদ্ধভূমিতে নিয়ে গুলি করে ফেলে দিছে। তো এই কাজ যারা করে, এবং তারা এখনো জামাতের আমির বলে যে আপনারা যদি প্রমাণ দিতে পারেন তাহলে আমরা ক্ষমা চাবো, এর কোনো প্রমাণ খুঁজে পায় না। তার কারণ সে জ্ঞানহীন, তার কোনো জ্ঞান নেই, তার চোখ নাই, সে চোখে দেখে না, তার কান নাই, কারণ সে কিছুই শোনে নেই। তারা যে এই অপরাধগুলো করছে, আলবদর, রাজাকার, আল শামস, প্রত্যেকটাই কিন্তু জামাতের। টিক্কা খার সাথে বসে এই বাহিনীগুলো গোলাম আজম এই বাহিনীগুলো করছে, সেই ছবিও আছে। তারপরে তাদের যে এই যে নারী নির্যাতন, নারী ধর্ষণ, আমাদের এই যে 30 লক্ষ শহীদ এই যে রক্ত দিল, 2 লক্ষের বেশি মা বোন এর ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা পেলাম, তাদের ভিতরে কোনো প্রতিক্রিয়া নেই। তারপরে আবার বঙ্গবন্ধু ফিরে এসে কাদের সিদ্দিকী তো স্বাধীনতা বিরোধী হত্যাযজ্ঞ শুরু করে দিয়েছিল আমাদের এই ইয়াতে। বঙ্গবন্ধু যখন আর্মস জমা দিতে বললো, তখন স্টেডিয়ামে কাদের সিদ্দিকী বললো যে সে আর্মস জমা দিবে টাঙ্গাইলে, এবং স্টেডিয়াম থেকে একজন রাজাকার বা স্বাধীনতা বিরোধীকে ধরে বেয়নেট চার্জ করে মেরে ফেলে। তখন বঙ্গবন্ধু ভীষণ ক্ষেপে গেছে। বঙ্গবন্ধু তো একজন ভীষণ ভাবে মানবিক গুণাবলীতে উনি বলিয়ান ছিলেন। উনি হত্যা, রাহাজানি এগুলো কিছুই পছন্দ করতেন না। যুদ্ধের বিষয়টা অন্য, সেখানে আক্রান্ত হলে তো যুদ্ধ করতেই হবে, কিন্তু মানুষ একজন মানুষ, তার হাতে অস্ত্র নাই, তাকে তুমি বেয়নেট দিয়ে খোঁচাই মেরে ফেলবা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা। তো যার জন্য বঙ্গবন্ধু কি করলেন, যে দেশ গড়ার জন্য কি করতে হবে, সকলকে উনি জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করে দিয়ে জামাতের সকল লোককে, এক্সেপ্ট যারা নারী ধর্ষণ করেছে, যারা অগ্নিসংযোগ করছে, আর যারা হত্যার সাথে জড়িত, এই 3 ক্যাটাগরির লোকজন, তারপরে 2500-এর মতো মিলে আর কি সারা বাংলাদেশে তাদেরকে পাওয়া গেছিল। হয়তো আরো ছিল, কিন্তু আইডেন্টিফাই করা গেছিল এরকম 2500-এর মতো। উনি বিচার শুরু করছিলেন, ধীরে সুস্থে বিচার চলছিল। আর তখন মনি সিং এবং মুজাফর সাহেবের নেতৃত্বে সকল প্রগতিশীল দলগুলোর নেতারা গিয়ে বঙ্গবন্ধুরে বললেন, বঙ্গবন্ধু এটা আপনি কি করলেন, এদেরকে মাফ করে দিলেন। তখন বঙ্গবন্ধু বললো যে দেখো, দেশটাকে তো গড়ে তুলতে চাই, এই দেশটাকে যদি গড়ে তুলতে চাই তাহলে তো ঐক্যবদ্ধ হতে হবে, সকলের পার্টিসিপেশন লাগবে। এই ইনুসের জাতীয় ঐক্যের মতো না, যে আমরা আর মাহুরা, বিএনপি, জামাত, আর তার ওই যে এই রাস্তার কি যেন বললেন, যে রাস্তার এই গ্যাং, কিশোর গ্যাং, এই কয়েকজনরে মিলে বসে ও বলে যে জাতীয় ঐক্য করে ফেলছি। আর যাদের আওয়ামী লীগের নেতৃত্বে যেখানে দেশ স্বাধীন হলো, যেখানে প্রায় 40% সমর্থক আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ 7 দল আরো অন্যান্য প্রগতিশীল দল, এদেরকে বাদ দিয়ে উনি জাতীয় ঐক্য করে ফেলতে চান। বঙ্গবন্ধু কিন্তু রিয়েল অর্থে যে চাইছিলেন যে আমি এই ফ্যামিলির যারাই ছিল, মুক্তিযুদ্ধের যুদ্ধ বিরোধী ছিল, স্বাধীনতা বিরোধী, তাদের ধরে এনে ফ্যামিলির একজন লোককে যদি
মেরে ফেলে ফাঁসিতে লটকানো হয়, তার ফ্যামিলির আরো 5 জন, এভারেজ 5 জন লোক কিন্তু আমার নিমি হয়ে গেল। তারা কোনো অবস্থাতে মনে প্রাণে এই উন্নয়ন যজ্ঞে, ন্যাশন বিল্ডিং ওয়ার্কে তারা কিন্তু কোনোদিন পার্টিসিপেট করবে না। তো এই কথার উত্তর আর ওই প্রগতিশীল মনি সিং, মুজাফর এরা ঠিক আছে, আপনি যা করছেন কি করা যাবে। তবে স্ট্যালিনের উদাহরণ দিয়ে বলছিল যে স্ট্যালিন কিন্তু করে নাই, যার জন্য 70 বছর পরেও স্ট্যালিন সবচাইতে পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রনায়ক, আর হিটলার হচ্ছে সবচাইতে, হিটলার আর স্ট্যালিনের ভিতরে কিন্তু মানসিক দিক দিয়ে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। তো যেহেতু স্ট্যালিন জিতে গেছে, যাও এটা অন্য কথায় চলে যায় আবার। তো এই এই রাজাকার আল বদর আল শামস জামাতের লোকেরা, তাদের কি কি দিয়ে তারা রেসিপ্রোকেট করা উচিত ছিল? তারা রেসিপ্রোকেট করা উচিত ছিল যে বঙ্গবন্ধুর কারণে যেহেতু আমরা আমাদের জীবিত আছি, আমরা আবার সব পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করছি, তাহলে আমরা একটা কৃতজ্ঞতা প্রকাশ করে 15ই আগস্ট আমরা মিলাদ দিব বঙ্গবন্ধুর নামে। কিন্তু ক্ষমতায় এসে, এখন তো জামাত ক্ষমতায় এসে 15ই আগস্ট আওয়ামী লীগকেও পালন করতে দিবে না। এই হচ্ছে ওদের কৃতজ্ঞতা বোধ। এরা মানুষের জাত না, এদের ভিতরে কোনো হিউম্যান কোয়ালিটি নেই, কারণ এদের প্রপার এডুকেশনও নেই। এরা ওই মৌদুদির কয়েকটা বই টই পড়ে একেবারে আফিম খাওয়ার মতো পড়ে থাকে। তাতে হয় কি, ওরা আপন ভাইকে হত্যা করতে পারে, রক কেটে দিতে পারে, ওরা পারে না এমন কোনো কাজ নেই। যার জন্য ওদের ওই সিলমারা শয়তান যেমন কোনোদিন ওর আক্কেল হবে না, কোনোদিন সে ফিরবে না। তো জামাত হচ্ছে সিলমারা শয়তান, জামাত হচ্ছে ব্রিডিং গ্রাউন্ড হচ্ছে জঙ্গি জিহাদিদের। তারা তাদের মনের তৃপ্তি, শান্তি যে স্বাধীনতার স্থপতি তার মূর্তি ভেঙে ফেলতে পারছি, তার বাড়ি ভেঙে দিয়েছি, এটাতে কিন্তু ওরা খুব তৃপ্ত। কিন্তু সাদেক হোসেন খোকা যে মুক্তিযোদ্ধা, তার ছেলে কিভাবে তৃপ্ত হলো, সে কিভাবে ওই বুলডোজার গুলো পাঠিয়ে দিল যে যাও 32 ভাঙো, এই জায়গা আমি ইকুয়েশনটা মিলাতে পারিনি। ধন্যবাদ শরীফ ভাই। আমাদের এরকম অনেক ধরনের প্রশ্নই থাকে, অনেক আলোচনায় থাকে। সত্যিকার অর্থে যেটা হচ্ছে যে দেশ বিরোধী শক্তি যখন দেশের ক্ষমতায় বসা থাকে, যে কোনোভাবেই হোক, বৈধভাবে হোক অবৈধভাবে হোক, তখন দেশের যা হবার কথা, দেশকে যেভাবে ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়, বাংলাদেশ প্রতি মুহূর্তে সেই বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী শক্তির সাথে মোকাবেলা করে যাচ্ছে। আমাদের নিরীহ নেতা কর্মী, আমাদের অনেক আওয়ামী সমর্থক, মুক্তিযুদ্ধের সমর্থক নানা অপমান, হত্যাযোগ্য, নিপীড়নের শিকার হচ্ছেন। আমরা এটা প্রতিনিয়তই দেখছি। দেওয়া থাকবে সেটাই, এবং এদের একমাত্র কাজ হচ্ছে দেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ফিরিয়ে আনা আর একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন কন্ডাক্ট করা। এর বাইরে কিন্তু এদের কোনো কাম নাই। কিন্তু এরা যত কাজ করছে সবই এগুলোর বাইরে, সবই অসাংবিধানিক, সংবিধান বহির্ভূত কাজ তারা ফ্রম ডে অন করে চলেছে। তো এদের ষড়যন্ত্রের কথা যে সুমি আপা বললেন যে এটা দীর্ঘ হতেই পারে, হ্যাঁ ষড়যন্ত্র কিন্তু আপনার লিগাল অথবা পপুলারলি অ্যাকসেপ্টেড যে বিষয়টা আর ষড়যন্ত্র, এটা দুটো একসাথে যায় না, এটা কলাইড করে। তো সাধারণ মানুষের পপুলারলি অ্যাকসেপ্টেড মানে হচ্ছে আপনার ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়, তারা দেশ পরিচালনা করে, তারা পার্লামেন্টে বসে তারা সিদ্ধান্ত নেয়, এটা আমরা সবাই জানি। রাষ্ট্র চলে ওইভাবেই, এটাই প্রত্যেকটা রাষ্ট্রের নিয়ম। এটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হতে পারে, আবার ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসিও হতে পারে। এটা এতে কোনো অসুবিধা হয় না যদি শাসকের যদি রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করতে না চায়। কিন্তু এই সরকারটা আসছেই কিন্তু একটা ষড়যন্ত্রের ফসলে সরকার। আপনার 5ই আগস্টের আগে এদের যে বক্তব্য আর 5ই আগস্টের পরে এদের বক্তব্য এবং তারপরে আরো ডে বাই ডে এদের বক্তব্য চেঞ্জ হচ্ছে। 5ই আগস্টে কোটার আন্দোলনের সময় যদি যা বলছিল, এটা যদি
না, এখন যা করছে এটা যদি কোটা আন্দোলনের সময় করতে বলতো তাহলে এদের অবস্থা কি হতো এরা নিজেরাও বুঝে। তো যাই হোক, ইট ইজ এ কনস্পিরেসি। ইনুস ইজ এ প্রোডাক্ট অফ কনস্পিরেসি। এবং এটা ইনুস আজকের থেকে না, আমাদের কাছে খবর আছে একেবারে ডাইরেক্ট যে লোক পার্টিসিপেট করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আমাদের খুব ঘনিষ্ঠ, আর তার সাথে আমাদের ছাত্র লীগের পুরানো একজন ছাত্র নেতা, তাকেও 2018 সালে একটা গোপন বৈঠকে ডাকা, এবং তখনই আলোচনা করা হয় যে শেখ হাসিনাকে উৎখাত করতেই হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই প্রফেসর, নাম মনে পড়ছে না এখন, একটু পরেই পড়বে, আমি তার নাম বলে দেব। তো বিষয়টা আরো অন্যান্য খবর থেকে আমরা যতটা পাইছি, তখনকার শেখ হাসিনার গভর্নমেন্ট হয়তো তাদের কাছে ছিল, হয়তো পাত্তা দেয়নি। ওই গভর্নমেন্টের, শেখ হাসিনার নেতৃত্বে যে গভর্নমেন্ট, এটা কত শক্তিশালী এবং কত রিজনেবল গভর্নমেন্ট ছিল সেটা এখন বোঝা যাচ্ছে। তখন আমরা হয়তো বুঝিনি, সাধারণ মানুষও বোঝে নেই। তো এখন বোঝা যাচ্ছে, হাড়ে হাড়ে বুঝছে যে নারীরা হাড়ে হাড়ে বুঝছে, সাধারণ মানুষ বুঝছে, মব জাস্টিসের শিকার যারা তারা বুঝছে, পাথরের আঘাতে যারা মারা যাচ্ছে তারা অবশ্য বুঝতে পারেনি মরে গেছে, বুঝবে কেন? তাদের আত্মীয় স্বজনরা বুঝতে পারছে। তাই সমাজ যেখানে চলে গেছে সেখানে এইটাই আমার মনে হয়, এটা একটা মনে হয় না, প্রমাণিত পেলাম যে এটা দীর্ঘ ষড়যন্ত্রের ফল। আর এই ষড়যন্ত্রের মাধ্যমে হ্যাঁ, যে কাজগুলো হচ্ছে সবই কনস্পিরেসি। এবং এই কনস্পিরেসি, যে কোনো কনস্পিরেসি কিন্তু বেশি দিন টিকে না। আপনার সাধারণ মানুষের ন্যায় প্রতিষ্ঠা হবেই, একটু সময় নিতে পারে, কিন্তু ন্যায় প্রতিষ্ঠা হবে, ন্যায়ের জয় হবে, সত্যের জয় হবে, সুন্দরের জয় হবে, এটা আমরা জানি। ইউনূস সাহেব এখন যেটা করছে, যে খেলায় উনি নেমে গেছেন একেবারে উলঙ্গ ভাবে, দেশ বিক্রি করা, তারপরে ওনার ইচ্ছা মতো যে এই যে টাকা পয়সা খরচ করা, যেখানে প্রথমবারে বলল যে আমি মাত্র 7 জন লোক নিয়ে যাচ্ছি, কিন্তু সেইবারেও সে 80 জনের কাছাকাছি লোক নিয়ে গেছিল। তো এবার 104 জন লোক নিয়ে গেছে। কার কি কাজ এটা কিন্তু সাংবাদিকরাও জানে না, কেউ জানে না কে কোথায় কি কাজ করছে। তো এখন ইউনূসের যে অবস্থা, যে উনি নোবেল প্রাইজ পাওয়ার পরে, এটা তো একটা পাতানো খেলা। এটা তখন উনি যখন নোবেল প্রাইজ পায় তখন আমি আমেরিকাতে, তো সেখানে আমি লক্ষ্য করছি, এবং নোবেল প্রাইজ পেয়ে প্রথমেই যে নিউজ উইকের সাথে যে সাক্ষাৎকার ছিল সেটাও আমার মনে আছে, যে এই ভদ্রলোক মিথ্যা কথা একেবারে অবলীলাক্রমে মিথ্যা কথা বলতে পারে। এটা তার একটা অনেক বড় গুণ, যে 74-এর দুর্ভিক্ষ দেখে সে ক্ষুধা দারিদ্রের জন্য সংগ্রাম শুরু করছে। 74-এর দুর্ভিক্ষের জন্য তো, পভার্টি এলিভিয়েশনের জন্য নোবেল প্রাইজ পাইছে তো অমর্ত্য সেন, কিন্তু তাকে তো খণ্ডিত নোবেল প্রাইজ দেওয়া হয়েছে কি জন্য? এইটা একেবারে যে মানে করা, মোটিভেটেড, এটা বোঝা যায়। ব্র্যাক ইউনিভার্সিটি না, ব্র্যাক ব্যাংক, তার যে ক্ষুদ্র ঋণের কারণে তাকে ব্র্যাক ব্যাংকে দেওয়া হয়, সাথে তাকেও দেওয়া হয়েছে। এখানে সাথে তাকে দেওয়া, শরীফ ভাই, গ্রামীণ ব্যাংক এবং তাকে যৌথভাবে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। এই কিন্তু মিথ্যা এবং ভিত্তিহীন, এবং এগুলো হচ্ছে আপনার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করে চলেছে সে একেবারে ফ্রম ডে ওয়ান। সে তার স্কুল জীবনের একটা খবর পাওয়া গেছে যে তার ডিবেটে ভালো করছিল, যে ফার্স্ট হয়েছিল, তার নামে একটা পত্রিকা দিত। তো ইয়াতে পোস্ট অফিসে গিয়ে সে বলে আসছে যে এই এটা আমার নামে আসে, অ্যাড্রেসটা আপনি এই অ্যাড্রেসটা চেঞ্জ করে দিয়ে দেন। এইটাও তার গ্রামের থেকে এটা পাওয়া গেছে, তার দুর্নীতির হাতে খড়ি।
শরীফ ভাই, আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম এটার সাথে আমি একটু দর্শক শ্রোতাদের জন্য একটু ইনফরমেশন দিতে চাই যে এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভার কার্যবিবরণী শিরোনামে যেটাই বললাম যে নথি বেরিয়েছে সেখানে যে এলাকা ছাড়া করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ডিসেম্বর 2025-এর মধ্যে সিলেট মহানগরীর কোন এলাকায় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্যে উপস্থিতি থাকতে দেওয়া হবে না এবং বলা হচ্ছে যে দৈনিক গ্রেফতারের টার্গেট প্রতিটি থানা থেকে প্রতিদিন বিশেষ অভিযান চালিয়ে 45 জনকে গ্রেফতার করতে হবে, এর মধ্যে কমপক্ষে 32 জন হতে হবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বাকি 13 জন মাদক চোরাচালান বা ওয়ারেন্টের আসামি। এই যে একটা লক্ষ্য, দীর্ঘমেয়াদী একটা লক্ষ্য পুলিশ প্রশাসনকে ব্যবহার করে করা হয়েছে, এটা যে কতটা ন্যাক্কারজনক এটা আমরা শরীফ ভাইয়ের আলাপ থেকে বুঝলাম। শরীফ ভাইয়ের কাছ থেকে আমি একটু সুমি আপার কাছে যেতে চাচ্ছি। সুমি আপা, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বা নানা ধরনের কথা বলা হয়, এর মধ্যে অর্থ উপদেষ্টার একটা কথা আমাদের চোখে এসেছে। তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন সুমি আপা, অন্তর্বর্তী সরকার এসেছে চাঁদাবাজদের ঘাড়ে ভর করে, ঠিক আছে, কিশোর গ্যাংদের কাঁধে ভর করে, মব সন্ত্রাসের কাঁধে ভর করে। তো সেই জায়গা থেকে অর্থ উপদেষ্টা নিজেদের লোকদেরকে নিয়ে এ ধরনের মন্তব্য করাটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? অনেক ধন্যবাদ আফসানা কিশোর লোচন, ধন্যবাদ দর্শকদের, ধন্যবাদ শরীফ ভাই, চমৎকার আলোচনা করলেন বিষয়টা। আমার এখানে একটু পয়েন্টটা না লোচন, কাঁধে ভর দিয়ে না, আমি বলবো তৈরি করে মেটিকুলাস প্ল্যানের অংশ। কারণ এই বাচ্চাগুলো, এই কিশোরগুলো, এই শিশুগুলো, এই তরুণগুলো আগেও তো ছিল। কেন তখন মব হয়নি? কেন তখন চাঁদাবাজিতে নামেনি ওরা? এদেরকে আমি তো চোখের সামনে দেখেছি, আমি তো ঢাকায় ছিলাম সেদিন। ওগুলো যেগুলো করছিল বিএনপি অফিসের সামনে, ওদের অফিসের সামনে থেকে গিয়ে